চাবি অবশ্যই চাবি নিয়ে আসি। একটা বড় মিস্টেক করছি, গাড়ি চাবি নিয়ে আসি না। আমি এত টাকা স্পেন্ড করার পরও আই হ্যাভ দ্যাট রিলায়েবিলিটি, আমি এটার উপর রিলাই। সেকেন্ড হ্যান্ড জার্মান গাড়ি কখনো নেবেন না অস্ট্রেলিয়া আসার পর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ব্লগ করতেছি। It's been so long and I don't know, I feel a bit awkward holding the tripod, but that's alright. You just gotta start somewhere. Anyways, I'm gonna be going in my car and car যাওয়ার পর আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, which I think everyone should know before buying a car in Australia. But yeah, other than that, let's finish my breakfast now. Finally having my breakfast, chow with nuri and biscuit. Alright, let's get in. চাবি অবশ্যই চাবি নিয়ে আসি না। How can I forget that? একটা বড় মিস্টেক করছি, গাড়ি চাবি নিয়ে আসি না। আমি ঠিকই স্ক্যানার নিয়ে আসি, বা গাড়ি চাবি নিয়ে আসি না। Oh, extra work, but that's alright. Let's go in. Going up. আবার গিয়ে গাড়ি চাবি নিয়ে আসতে হবে। আচ্ছা, ফাইনালি চাবি নিয়ে এসেছি। Let's go now. So অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার গাড়ি নিয়ে ব্লগ করার জন্য, what car do I drive here in Australia? যার কারণে আমি চিন্তা করলাম আজকে একটা ভিডিও বানায় নিই। কোন গাড়ি কখন নিছি, how much did I pay, সার্ভিসিং এ কি কেমন টাকা যায়, and everything, all the maintenance costs and everything. Let's get in. Alright. And I'll just quickly start my car. আমাদের ছেলেদের দেখবেন একটা সবসময় একটা ড্রিম বা একটা গাড়ি নিয়ে একটা প্যাশন থাকে। সো আমি যখন ছোট ছিলাম, I used to love cars. আমার বাংলাদেশে দুইটা গাড়ি ছিল। সো আমি জানি না, অস্ট্রেলিয়া আসার পরে I had my first car which was a Mazda 6 2004. তো ওইটা কেনার পর আমি অনেক মডিফাই করছিলাম নিজের মতো করে। And yeah, that was my first car ever. And ওইটা 2 years চালানোর পরে I got this one. আমাদের বাংলাদেশে অনেক বেশি পপুলার, আই নো। এন্ড আমারও একটা ড্রিম কার ছিল বাংলাদেশে থাকতে। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে গেছি, কারণ গাড়ি চিন্তা করলাম একটু বাইরে নিয়ে আসি, বিকজ আন্ডারগ্রাউন্ডে তো আপনারা জানেন লাইটের ইস্যু। অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করে যে ভাই আপনি কি গাড়ি ড্রাইভ করেন, বা প্লিজ একটা ভিডিও আপলোড দেন, শেয়ার দ্য ডিটেলস অফ ইউর কার। সো আমি চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি গাড়ি নেওয়ার স্টোরি অ্যান্ড এভরিথিং। আচ্ছা, অনেক তো কথা বলে ফেললাম, এখন চলেন এখন আমার যে ওইটার একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই, বাইরের সব আউটলুক অ্যান্ড এভরিথিং। লেটস ডু ইট। মজার জিনিস হচ্ছে আমার বাসার পিছনে এই পার্ক, বাট আমি জীবনে এই পার্কে হাঁটি না এখনো। এই যে কথা বলতে না বলতে আরেকটা ক্রাউন চলে আসছে, এন্ড এটা হচ্ছে আমার বাইরের ক্রাউন, Toyota Crown। ওর গাড়িটা অনেক সুন্দর দেখতে, ইটস মডিফাইড অলরেডি। কার ইটসেলফ ইজ বিউটিফুল, ইটস রিয়েলি নাইস, ইটস ক্লিন, স্লিক, মডার্ন, ইন্টেরিয়র খুবই লাক্সারিয়াস। ড্রাইভের কথা বললে ইটস ভেরি কমফোর্টেবল। এটা নিয়ে ইজিলি আমি সিডনি ড্রাইভ করে যেতে পারবো উইদাউট এনি ইস্যুস। অ্যান্ড গাড়ির ভিতরে ইজ ভেরি স্পেশিয়াস। অ্যান্ড Toyota, you guys know Toyota is very reliable. এটা one of the most reliable engines of Toyota Crown, so which is why I'm really contented যে আমি এত টাকা স্পেন্ড করার পরও I have that reliability, আমি এটার উপর রিলাই করতে পারবো। At least I can drive it for another 3 or 4 years without any problems. And এটা যখন আমি ফার্স্টে কিনছিলাম, এটা কিলোমিটার অনেক কম ছিল, it was like 77,000 kilometers, which is অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেক অনেক কম। যেটা সবাই বলে না and যেটা সবাই জানেও না। সবাই মনে করে অস্ট্রেলিয়া আসার পর গাড়ি নিয়ে নিব and that's it। আপনি যদি ভালো গাড়ি না নেন, বা আপনার যদি লাক খারাপ থাকে, বা আপনি যদি একটা গাড়ি নেন যেটাতে অনেক সমস্যা বা অনেক কাজ করাইতে হবে, যেমন যদি ইঞ্জিন রিলেটেড বা অন্য কোনো জিনিসে যদি কাজ চলে আসে, তাহলে কিন্তু অনেক টাকা যাবে। যেমন আমার মাজদাতে আমার অনেক কাজ চলে আসছিল 1 বছর ড্রাইভ করার পর, অল্টারনেটর, তারপর পুলি, কত কিছু, টাইমিং চেইন, মানে আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছিল। আই স্পেন্ড $1,500 Australian dollars ফ্রম এ বাংলাদেশি ব্রাদার। উনি একটা ওয়ার্কশপ আছে, হি ইজ রিয়েলি ট্যালেন্টেড, আই এম টেলিং ইউ। ওই বায়াটা অনেক বেশি, আমি জানি না, উনি আমার মনে হলো যে খুবই এক্সপেরিয়েন্সড। উনাকে আমার গাড়ি দিছিলাম। এইখানের অস্ট্রেলিয়ার যারা ওয়ার্কশপরা আছে ওরা অনেক অনেক কথা বলে আমার লিফটার চেঞ্জ করতে হবে, তারপর অনেকে বলে যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, সবকিছু। তারপর আমি ওই বায়ের কাছে দেওয়ার পর উনি আমার গাড়ি পুরো একবারে পিনপিনা করে দিয়ে দিছে, কোনো সাউন্ড নাই, কিছু নাই, পরে এভরিথিং ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি। বাট এই দেশে ওয়ার্কশপগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। সিম্পল একটা ইন্সপেকশন করাইতে গেলে দেখবেন আপনার $100 চলে গেছে। সো এই দেশে ওয়ার্কশপগুলো খুবই বেশি এক্সপেন্সিভ। আদার দেন দ্যাট, আপনাদের যদি কোনো ওইরকম পরিচিত রিলায়েবল কেউ থাকে তাহলে তো ভালো, আর না হলে এখানে কিন্তু মেনটেন্যান্স ইটস এ বিগ হেডেক। আপনার ফার্স্ট অফ অল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপর অনেক টাকা স্পেন্ড করতে হবে। তো আমি এটাই অ্যাডভাইস দিব যে আপনারা যখন গাড়ি নেবেন, দরকার হয় প্রফেশনাল কাউকে দিয়ে ইন্সপেক্ট করে গাড়ি নেন, বাট পরে যাতে আপনার এটা নিয়ে ঝামেলা ফেস না করতে হয়। এন্ড
সেকেন্ড হ্যান্ড জার্মান কার তো নেবেনই না। আমি অ্যাজ এ স্টুডেন্ট আপনাদেরকে এই অ্যাডভাইস বলবো যে সেকেন্ড হ্যান্ড জার্মান গাড়ি কখনো নেবেন না অস্ট্রেলিয়া আসার পর। বিএমডাব্লিউ, আউডি, মার্সিডিজ এগুলো অ্যাভয়েড করবেন এজ এ ফার্স্ট কার। অনেকে শখের ক্ষেত্রে অনেকে মনে করে যে ইটস এ ফ্ল্যাক্স, আমি বিএমডাব্লিউ নিয়ে নিলাম, পোস্ট মাইরে দিলাম স্টোরি। ডোন্ট ডু দ্যাট, ইউর গোনা রিগ্রেট লেটার। কারণ হচ্ছে গিয়ে আপনারা যখন জার্মান গাড়ি নেবেন, জার্মান গাড়ি নেওয়ার পর জার্মান গাড়ির যে ইস্যুসগুলা আমি মানে আপনাদেরকে বইলাম শেষ করতে পারবো না। আমার যখন $17,000 অস্ট্রেলিয়ান ডলার ক্যাশ ছিল এই গাড়ি নেওয়ার আগে, আমি নিজেই তখন ভাবছিলাম যে আমি জার্মান গাড়ি নিব। আমার আউডি নেওয়ার অনেক ইচ্ছা ছিল, আই লাভড আউডি। কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির যে ইস্যুস এন্ড এভরিথিং আমি যেগুলো দেখলাম, আমি চিন্তা করলাম যে না। বাট অবভিয়াসলি যদি মাইলেজ কম থাকে, যেমন ধরেন আপনার খুবই ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ির মাইলেজ অনেক কম, তাহলে আপনারা ট্রাই করতে পারেন। বাট আমি প্রিফার করি জার্মান গাড়ি অ্যাজ এ ফার্স্ট কার তখনই নেওয়া ভালো যখন আপনি একবার শোরুম থেকে কিনতেছেন, 0 কিলোমিটার থেকে আপনি গাড়ি চালাইতেছেন, দেন ইজ গুড। আদারওয়াইজ আপনি যদি অস্ট্রেলিয়া এসে জার্মান গাড়ি নেন, তাইলে কিন্তু আপনার, আমি বলতেছি না যে সবসময় খারাপ হবে, বাট ভাগ্যে আপনার কিন্তু কেউ কুড়াল মারার মতো অবস্থা। সো আপনারা খুবই কেয়ারফুল থাকবেন। ফ্লেক্স করার দরকার নাই। আপনি এমন একটা গাড়ি নেন যেটা নিয়ে আপনি স্যাটিসফাইড ফিল করবেন। মানুষকে দেখায় কোনো লাভ নাই। মানুষকে দেখায় ওইরকম আপনি ভিতরে ভিতরে যদি সেট থাকেন, তাহলে তো এটার দেখানোর কোনো মানে নাই। তো জার্মান গাড়ি না নিয়ে ফার্স্ট কার হিসাবে আপনি এমন কোনো রিলায়েবল একটা গাড়ি নেন, গাড়ি চালান, ড্রাইভ করেন, এই দেশের রুলস, ট্রাফিক রুলস, রেগুলেশনস সব কিছু নিয়ে ফার্স্টে ইউজ টু হন। তারপর যদি ওরকম এফোর্ড করতে পারেন, মেনটেনেন্স কস্ট সব কিছু বিয়ার করতে পারেন, তাহলে আপনি জার্মান গাড়ি নিতে পারেন। Other than that, I would say stick to something that's basic, that's reliable. কারণ এই দেশে বিশ্বাস করেন যদি বড় কোনো খরচ চলে আসে বা বড় কোনো যদি প্রবলেম চলে আসে গাড়িতে, তাহলে কিন্তু আপনারই হেডেক ফেস করতে হবে। কাজটা অফ দিয়ে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যেতে হবে, গাড়ি নিয়ে রাখতে হবে, পরে আবার আসতে হবে। এই দেশে অনেক প্যারা, অনেক ঝামেলা। এনিওয়েজ, আই হোপ আপনাদের একটা বেসিক আইডিয়া মিলছে। আমি জানি আমার ব্লগের মধ্যে আজকে অনেক বেশি লেকিংস থাকবে। লেকিংস ইজ ইন লাইক এই যে কথাবার্তা অনেক কিছু হয়তো বা এরকম কানেক্টেড ছিল না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বা অনেক ভাগভঙ্গি, যেমন এই যে হাত টাট বেশি নাড়াইতেছি, আই এম সো সরি বিকজ দ্য থিং ইজ আই হ্যাভেন্ট বিন ব্লগিং ফর সো লং অ্যান্ড ইটস ওকে, ইউ জাস্ট গোটা স্টার্ট। আমি স্টার্ট করছি। আই হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিও শেয়ার করে দিবেন, বিকজ আই এম ট্রাইং টু বি কনসিস্টেন্ট অন ইউটিউব। অ্যান্ড আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি ওরকম ভালো ফিডব্যাক দেন, তা আমিও আরও ভালো ভালো ভিডিও বানাবো আপনাদের জন্য। এনিওয়েজ, আমার একটু পরে কাজও শুরু হয়ে যাবে। আই হোপ ইউ গাইজ এনজয়েড দিস ব্লগ. Please subscribe and I'll probably see you in another video.